রাজের বয়ে গেছে ধামা সামা দলে নাচে আজ মন্দিরার লোকে লাভে নগরের বউ মান্ডবে উর্মিলার ছোট প্রীতি গেল সকলে সকলে আগমন করেছে আদরের বোন বলছে দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল 20টি হাত ছিল দিদি বলো না সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন পরে বোনরা আমাকে দুরাচারী পাপিষ্ঠ রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় দিকে কিন্তু আমি কোনদিন নন পরে ওই রাক্ষস রাবণকে দর্শন করেছিলাম না তবে হে আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায় আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের ছায়াটি দেখেছিলাম ওরে বোনরা সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রঙ্গ প্রত্যঙ্গ সমস্ত অঙ্কন করছি তা তোমরা নন মনে দর্শন করো মা সীতা রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা 20টি হাত শরীরের রঙ্গ প্রত্যঙ্গ একের পর এক অঙ্কন করতে লাগলেন সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন মা সীতার ননে নিদ্রার আকর্ষণ থেকে উঠলো সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরই নিদ্রা যাপন করিলেন দিদি মান্ডবী দিদি ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী তার বিশ্রামের খুবই প্রয়োজন চলো দিদি ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালেই যাই চলো এমন সময় প্রভু শ্রীরামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে রাজার বেটা রাজার বেটা
রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছেন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত। রামচন্দ্র রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই তার অর্ধাঙ্গিনী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে রয়েছে। একি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন?
প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার ওই শ্রীনিদ্রা যাপন করে রয়েছে। একই সীতা ওইভাবে লঙ্কেশ রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেটেছি, যার জন্য আমি ওকালে বালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ সেনা সঙ্গে করে রাক্ষসকুল বিনাশ করে যে সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণেরই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী। কোথায় ওরে প্রাণের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওই দেখো রে ভাই, আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্মমোর পিতামর দশরথ বিখ্যাত জগতে তার পুত্র আমি রঘুনন্দন। যাও কলঙ্কিনীকে দিয়েছ নির্বাসন। দেবী, তুমি কি করলে দেবী? তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতে মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবত লক্ষ্মণকে দেখতে পায়। লক্ষ্মণ, একই ভাই, তুমি প্রাসাদে? দেবী, তুমি কি করলে দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শট করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু মান্ডবী উর্মিলা বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসীর ছবিটি আমি অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় দেখিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সব কিছু জেনে আজ আমি বিচারিছি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আমার এই অযোধ্যায় থাকার প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়েছ নির্বাসনে। বিনা দোষে বনবাসী
তুমি ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গলার বাচ্চার হার, কানের চোর, পায়ের নখুন। আমার মনোবাসে এই অবস্থারই ক্ষমা পাবে না রে ভাই। এই অবস্থারগুলি ফিরে দিয়ে যাবি অযোধ্যা নগরী। তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করি। তোমার কলঙ্কে নিরামিকে আজ আমি বলে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি। আজ মনের দুঃখে মা জানবী মনোবন্ধে কেঁদে কেঁদে গলার মুদ্রার হাত, কানের ডোর, পায়ের নত একের পর এক সমস্ত অলঙ্কার লক্ষণের হাতে তুলে দিলেন। আজ মা জানবী বলছে, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার তুমি ফিরে নিয়ে যাবে অযোধ্যা নগরে। তোমার দাদা রঘুরাজের কাছে গিয়ে বলবে, আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে। আমার মরে যাওয়াই ভালো হবে। হে প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাটিয়ে চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন আমায় যুগে যুগে কেঁদেই যেতে হলো প্রভু। যুগে যুগে শুধু কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ তুমি ঘোর নির্জন কারণে কান্দে কান্দে বনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো বল? আমি যোগী বাল্মীকি, আমি জানতাম মা জানবী
একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বেই একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার গলার তার বনবাস জীবন যোগী বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলে। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলে। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলে নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে। ভাই আচ্ছা আচ্ছা, যোগী বাল্মীকির অভিনয় নৃত্যশিল্পী রঞ্জিত মাহলি। বাল্মীকি আজ তপবনে যোগী যোগ সাধনায় নত হলেন। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। এমন সময় মা সীতা এসে বলছে, বাবা বাবা
কি মা সীতা, বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা, আমার পুত্র লব, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে ঘুমিয়ে উপদ্রব করি, সে এখন ঘুমিয়ে রয়েছে থাক, আমি এখন এখানেই ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান করে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জলানিতে, লব গেল জলানিতে, লব গেল ভেঙে ওরে, উঠে গেল বিছানে, উঠে গেল বিছানে। সরোবরে স্নান করতে চলে গেলে যোগী বাল্মীকি বসলেন পুনরায় ধ্যানে। এমন সময় লবের ঘুম ভেঙে যায়, লব তার মায়ের পিছনে পিছনে ছুটে চলে গেলেন ওই সরোবরের দিকে। মনে ধ্যান ভঙ্গ হলো, উনি দেখছেন সেখানে লব ঘুমিয়ে নেই। এ কি, লোক তো বৃক্ষতলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওই লব, তুমি কোথায় গেলে, ফিরে এসো। না 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 না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমদান খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওই লোক, তুমি কোথায় গেলে, ফিরে এসো। না 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 না, এই তপবনে লবের কোথাও কোনো বার্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লব। লোককে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নান করতে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানকী কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লবকে না দেখতে পেয়ে লবের সবার একটি সন্তানের মনি এই তপবনে সৃষ্টি করছে। সীতা গেল সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লবির মতো আরেকটি ছেলে সেই বৃক্ষ তলায় ঘুমিয়ে রয়েছে। বাবা, বাবা, ওই ছেলেটি আমার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লব, তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্র জন্তু খেয়ে দিয়েছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানকী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা। লোভ যেমনি তোমার পুত্র, আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। উৎসবে তোমার ঠিক তেমনি পুত্র কোষ। কোষ, কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ, তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যা কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় মহারাজ শ্রী রামচন্দ্র অষ্টমের যজ্ঞের আয়োজন করেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে।
ভাই আচ্ছা আচ্ছা আমি প্রজাপতিদের মঙ্গল কামনার্থে অষ্টমের যজ্ঞের আয়োজন করেছি। আপনি আর বিলম্ব না করে নীতি নিয়ম অনুযায়ী যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে গুরু গুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অষ্টমের যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। যজ্ঞ সবাই অষ্টমের যজ্ঞের ঘোড়া আগমন করছে। রাজা শ্রী রামচন্দ্র, আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের রঙে মনের দমনে খেলা করার জন্য দুই ভাই আগমন করছে।
সীতার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের অভিনয় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল মুক্ত তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
পরীক্ষার্থী যোগী বাল্মীকি মনে মনে ছলনা করলো। এক মহাবীর এক কলসি সৃষ্টি করে আক্রমণ করছেন তপবনে। ওরে ভাই ওই দেখো ভাই একটি ভঙ্গ করার কলসি এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই